সংকটটার অনেকটাই কাটিয়ে উঠছে বাংলাদেশ, তবে সংশয় কাটছে না নন কোভিড অসুখের চিকিৎসা নিয়ে। কেননা হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগী এখন অন্য রোগের। তাই দর্শক, কোভিড সহ সেই সব রোগের চিকিৎসা নিয়ে যমুনা টেলিভিশনে আবারও শুরু হলো ডক্টরস অন কল। থাকছেন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমাদের আজকের বিষয় স্বাস্থ্য সেবা এখন ঘরে থেকেই। সরাসরি পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান। পরামর্শ পেতে ফোন করুন 982405 এই নাম্বারে। সাথে আছি টুপা হাসান। আর আজ আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হবেন ডক্টর মুজিবুল হক, সহযোগী অধ্যাপক, শিশু বিভাগ, সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডক্টর মুজিবুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। ডক্টর মুজিবুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম কারণ হলো ডায়রিয়া, এবং প্রতি বছর প্রায় 5 লক্ষ শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে এই ঘাতক ব্যাধিটি। তাই শুরু করতে চাই আজকে ডায়রিয়া নিয়ে, কেন হয় এবং 24 ঘন্টার মধ্যে কতবার পাতলা পায়খানা হলে বাচ্চার আমরা বুঝবো যে শিশুটি ডায়রিয়ায় আক্রান্ত। এটা মূলত নির্ভর করে বাচ্চার বয়সের উপর। যারা ব্রেস্ট ফিডিং করে তাদের ক্ষেত্রে এমনিতেই স্টুল মানে পায়খানা একটু নরম হতে পারে এবং তারা নর্মালের চেয়ে একটু বেশি বা পাতলা পায়খানা করতে পারে। সুতরাং আমরা যদি এমনি স্বাভাবিক ডেফিনেশন করি, অর্থাৎ যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে না, শুধুমাত্র বুকের দুধ খায় না, তাদের ক্ষেত্রে একদিনে অর্থাৎ 24 ঘন্টায় যদি 3 বার বা তার বেশি, 3 বারের বেশি পাতলা পায়খানা হয়, অর্থাৎ পানির মতো পাতলা, সেই ক্ষেত্রে এটাকে আমরা ডায়রিয়া বলবো। তবে এই ক্ষেত্রে বাচ্চা যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে তাদের অনেক সময় পাতলা পায়খানা হয় এবং সেটা এই ডেফিনেশনের মধ্যে পড়বে না। এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে যেসব বাচ্চা প্রতিদিনই যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে, অর্থাৎ শুধুমাত্র বুকের দুধ খায় এবং যাদের পায়খানা সবসময় একটু পাতলা থাকে, তাদের ক্ষেত্রে স্বাভাবিক সময় যা থাকে তার চেয়ে যদি পরিমাণ বেড়ে যায় এবং পানির পরিমাণ পায়খানার সাথে যে উপাদানগুলো আছে তার মধ্যে পানির পরিমাণ যদি বেড়ে যায়, তখন সেটাকে ডায়রিয়া বলা হবে। এটা তো আমরা বলছি স্টুল কতবার মানে গেলে পরে হচ্ছে আমরা এটাকে ধরবো যে এটা ডায়রিয়ার একটা লক্ষণ হতে পারে, কিন্তু ডায়রিয়ার তো আরো অনেক লক্ষণ আছে। সেই লক্ষণগুলো কি কি দেখে আসলে পিতামাতা বুঝতে পারবেন যে তার সন্তান ডায়রিয়া আক্রান্ত? মূলত তো পাতলা পায়খানা নিয়ে ডায়রিয়া উপস্থাপন করে। এর বাইরে যেটা হইতে পারে বমি হইতে পারে, এবং ডায়রিয়ার শুরুতে অনেক বাচ্চারই প্রথমে শুরু হয় বমি দিয়ে, ভমিটিং থাকে এবং বমির পরে পরবর্তীতে গিয়ে পাতলা পায়খানা হয়। কোনো বাচ্চার হালকা মাত্রার জ্বর থাকতে পারে সাথে। যদি ডায়রিয়ার আবার অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে। তো ডায়রিয়া যদি ডিসেন্ট্রি হয়, সেই ক্ষেত্রে পেটে ব্যথা নিয়েও প্রেজেন্ট করতে পারে। আপনি উইকনেসের কথা বলছিলেন, টেম্পারেচার বাড়তে পারে সেটি বলছিলেন, ভমিটিং হতে পারে। ডায়রিয়া যদি কোনো ইনফেকশন জনিত কারণে হয় তাহলে কি স্টুলের সাথে ব্লাডও যেতে পারে? হ্যাঁ, ওটাই আমি বলছিলাম যে যদি ইনফেকশন জনিত মানে যেটা হচ্ছে ডিসেন্ট্রি আমরা বলি, যেটা বাচ্চার রক্ত স্টুলের সাথে পায়খানার সাথে যদি রক্ত যায় সেটাকে আমরা বলি ডিসেন্ট্রি, এবং ডিসেন্ট্রি বাচ্চাদের হয় এবং হলে এই সাথে জ্বরের মাত্রা বেশি হবে, মৃদু মাত্রার জ্বর না। বেশি জ্বর হবে, পেটে ব্যথা থাকবে এবং পায়খানার সাথে রক্ত যেতে পারে, সেটা ডিসেন্ট্রি, এবং সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট লাগে। আর ডায়রিয়ার কারণে ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্সও তো হতে পারে আমরা যেমনটি জানি। সেক্ষেত্রে শরীরবৃত্তীয় কি ধরনের পরিবর্তন আসলে ঘটতে পারে সেই বাচ্চার? মূলত যেটা হয় যে ডায়রিয়াতে পাতলা পায়খানা যখন হয়, পাতলা পায়খানার সাথে প্রচুর পরিমাণে পানি চলে যায়, সেটা থেকে পানি শূন্যতা হতে পারে। একই সাথে আমাদের শরীরে সোডিয়াম, পটাশিয়াম সহ বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে, এগুলো পায়খানার সাথে কমে যেতে পারে। কমে গেলে মূলত পটাশিয়াম বেশি কমে যেতে পারে, যেটা নাম হলো হাইপোক্যালেমিয়া হইলে পেট ফুলে যেতে পারে এবং এমনকি ধরেন যেটাকে আমরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলি, সেটাও হতে পারে। এবং এই যে বাকি যেটা হচ্ছে মূল সমস্যা, ডায়রিয়ার মূল সমস্যাটা হচ্ছে পানি শূন্যতা, এবং এটা থেকে এই পানি শূন্যতা যদি অতিমাত্রায় হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা মারাও যেতে পারে, শক হয়। এবং এই যে সংক্রামক ডায়রিয়া সেটি ভাইরাস এবং ব্যাকটেরিয়া, এই দুইটি কারণেই কি ঘটতে পারে? মূলত বাচ্চাদের ডায়রিয়া ভাইরাস দিয়ে হয়, রোটা ভাইরাস মূলত দায়ী, অন্যান্য ভাইরাস দিয়ে হয়। ব্যাকটেরিয়া দিয়ে সামান্য কিছু, ধরেন অ্যারাউন্ড 10% বা 20% ডায়রিয়া ব্যাকটেরিয়াল হইতে পারে। কলেরা যেসব এলাকায় আছে, সব এলাকায় নাই, কিন্তু যেসব এলাকায় কলেরা আছে এবং বাচ্চার বয়স যদি 2 বছরের উপরে হয়, সেক্ষেত্রে কলেরাও হতে পারে, সেটাও ডায়রিয়া হিসেবে প্রেজেন্ট করে। এবং আমি যেটা বলছিলাম একটু আগে যে ডিসেন্ট্রিও শুরুতে ডায়রিয়া হিসেবে প্রেজেন্ট করতে পারে। আমাদের সাথে একজন দর্শক এই মুহূর্তে যুক্ত হয়েছেন, তার কাছ থেকে আমরা প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি বলুন।
আমি হাসান মাহমুদ খুলনা থেকে বলছি। জি হাসান বলুন। আমার বাচ্চার নাম হচ্ছে ফারহান খান। ওর আজকে জন্মদিন, আজকে 2 বছর পূর্ণ হলো। ওর সমস্যা হচ্ছে ও 1 সপ্তাহ অন্তর অন্তর বাথরুম হয়, মানে বাথরুমটা কিন্তু কষায়, এবং খাওয়া দাওয়া স্বাভাবিক সবকিছুই, কিন্তু মানে ওর বাথরুমটা হয় মানে 3-4 দিন 5 দিন 1 সপ্তাহ। যেমন গত সপ্তাহের বুধবার বাথরুম করছে, এ পর্যন্ত মানে আজকে আমি আমার ওর মলদারে একটু ওই যে ডোস্ট বলে ওটা দিছিলাম ঘন্টাখানেক আগে, কিন্তু আগে পরে কম বেশি এটা ব্যবহার করছি, সঙ্গে সঙ্গে বাথরুম হয়েছে, কিন্তু আজকে হয়নি। ও ঘুমাই গেছে, অলরেডি 3টার সময় ঘুমাই গেছে। আচ্ছা, আপনার বাচ্চাকে জন্মদিনের শুভেচ্ছা হাসান। আপনি শুনতে থাকুন, আপনার এই সমস্যার সমাধান আমরা জানতে ফিরছি ডক্টর মুজিবুল হক আপনার কাছে। হ্যাঁ, ওনার বাচ্চার যেটা কোষ্ঠকাঠিন্য সমস্যা, এটা অনেক বাচ্চারই হেবিচুয়াল সমস্যা হয়, বিভিন্ন রোগের কারণেও হতে পারে। তবে যেহেতু ওনার বর্ণনা থেকে যতটুকু বোঝা গেল সেটা হচ্ছে এই বাচ্চার জন্য এটা স্বাভাবিক যে ওর কোনো আসলে বড় কোনো অসুখ নেই। তো মূলত এটার ক্ষেত্রে যেটা করতে হবে, এখন যেহেতু পায়খানা হচ্ছে না, এইটার জন্য উনি সাপোজিটরি দিয়েছেন, মানে যে সাপোজিটরি সম্ভবত উনি দিয়েছেন, এটা ইউজ করা যায়। কিছু লেক্সেটিভ অর্থাৎ যেসব ওষুধ পায়খানা নরম করে এরকম কিছু ওষুধ আছে, সেগুলোও উনি ব্যবহার করতে পারেন। যেমন ধরেন মেগফিন নামে একটা সিরাপ পাওয়া যায়। তো ওনার বাচ্চার ওজনটা জানলে আমি হয়তো হুবহু এটা বলে দিতে পারতাম, ডোজটা বলে দিতে পারতাম। এইগুলা ব্যবহার করা যেতে পারে, এগুলো হচ্ছে সাময়িক সমাধান। কিন্তু উনার বাচ্চা, এই ধরনের বাচ্চার সংখ্যা এখন কিন্তু অনেক, যারা এই ধরনের কোষ্ঠকাঠিন্য নিয়ে আসে, এবং তাদের মূল জায়গায় যেতে হবে, অর্থাৎ সমস্যাটা কেন হচ্ছে। সমস্যাটা হচ্ছে যে বাচ্চাকে আঁশযুক্ত সবজি খাওয়ানো কম হচ্ছে। হয়তো ওনারা খাওয়ান, কিন্তু এই সবজির মধ্যে আঁশযুক্ত সবজি যোগ করতে হবে। হ্যাঁ, অর্থাৎ ফাইবার যেসব সবজিতে আছে সেই সবজিগুলো যোগ করতে হবে। এটাকে এই অভ্যাসটা যদি বদলানো হয় তাহলে ধীরে ধীরে এই সমস্যাটা পরে কেটে যাবে। জি ধন্যবাদ। আমাদের ফেসবুকেও কিন্তু দর্শকরা কমেন্টসে তাদের সমস্যার কথা জানাচ্ছেন। একটি সমস্যার কথা আপনাকে শেয়ার করতে চাই। একজন জানতে চেয়েছেন যে বাবা মা যদি করোনা থেকে সম্প্রতি সেরে উঠেছেন বা করোনা আক্রান্ত থাকেন, তারা কতদিন পর তার বাচ্চার সংস্পর্শে আসতে পারবেন? এটা তো স্বাভাবিক, সবার জন্য যেরকম প্রযোজ্য বাচ্চাদের ক্ষেত্রে একই রকম প্রযোজ্য। যে করোনা আক্রান্ত যদি উনি সরাসরি আক্রান্ত হয়ে থাকেন, তাহলে যতদিন পর্যন্ত উনি এটা করোনা আক্রান্ত, এখন যে এটা আমরা ফলো করি সেটা হচ্ছে করোনা আক্রান্ত হওয়ার যেদিন থেকে রিপোর্ট পজিটিভ হলো ওই দিন থেকে 14 দিন পরে উনার টেস্ট পজিটিভ হোক নেগেটিভ হোক কোনো অসুবিধা নেই, উনি অন্যদের সংস্পর্শে আসতে পারবেন। এই ক্ষেত্রে অবশ্য একটা বিষয় আছে, যেটা হচ্ছে যে বাচ্চাদের, যেহেতু আমি শিশু বিশেষজ্ঞ এই জন্য বলে নিচ্ছি, যে এই ক্ষেত্রে কিন্তু যদি বাচ্চা ব্রেস্ট ফিডিং করে থাকে, তো ব্রেস্ট ফিডিং কিন্তু আমরা ডিসকারেজ করি না, ওই সময় ব্রেস্ট ফিডিং করার কথা। অর্থাৎ বাচ্চার মা মাস্ক পরে থাকবেন, এবং মাস্ক পরে থাকা অবস্থায় উনি কিন্তু ব্রেস্ট ফিডিং করাতে পারবেন। এটা এটা না, নিষেধ না ব্রেস্ট ফিডিং। ডায়রিয়া নিয়ে কথা বলছিলাম ডক্টর মুজিবুল হক। এই পর্যায়ে জানতে চাইবো যে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ডায়রিয়া দীর্ঘস্থায়ী হয়। একটু বলবেন যে কেন এই ডায়রিয়া মাঝে মাঝে কারো কারো ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হচ্ছে? এটা যদি ডায়রিয়া একুটলি শুরু হয়ে 14 দিন বা তার বেশি থাকে, তখন আমরা এটাকে পারসিস্টেন্ট ডায়রিয়া বলি। এবং এই ক্ষেত্রে মূলত ডায়েটারি হ্যাবিটের কারণেই হয়ে থাকে, অর্থাৎ বাচ্চাকে কি খাওয়ানো হচ্ছে সেটার উপর নির্ভর করে এটা হয়। এবং ট্রিটমেন্টেরও ক্ষেত্রে এই ক্ষেত্রে ডায়েটারি চেঞ্জ করতে হয়। তাছাড়া কোনো ইনফেকশন আছে, যেমন ধরেন কিছু এমিবিক ডিসেন্ট্রি যদি হয়, এমিবি বা বিয়াসিস বা জিআরডিয়াসিস এরকম কিছু আছে, ওগুলো তো হতে পারে। তবে বেশিরভাগই ডায়েটারি হ্যাবিট, অর্থাৎ বাচ্চাকে কি খাওয়ানো হয় সেটার উপর ডিপেন্ড করে এই পারসিস্টেন্ট ডায়রিয়া হয়। তাহলে আসলে এই পর্যায়ে আসলে জানতে চাইবো যে ডায়রিয়া হলে আসলে কি করণীয়? তাহলে যতবার বাচ্চার পায়খানা হচ্ছে পাতলা ততবারই কি স্যালাইন খাওয়াতে হবে? এবং স্যালাইন খাওয়ানোর সময় কি বাচ্চার এইজের বিষয়টি কি মাথায় রাখতে হবে বা ওজনের বিষয়টি কি মাথায় রাখতে হবে? হ্যাঁ, অবশ্যই ওজনের বিষয়টি মাথায় রাখতে হবে। সাধারণত আমরা যেটা বলি সেটা হলো যে প্রতিবার পাতলা পায়খানা করার পরে বাচ্চার ওজন যত কেজি তত চামচ। অর্থাৎ যদি বাচ্চার ওজন 8 কেজি হয় তাহলে যেন কমপক্ষে 8 চামচের চেয়ে বেশি যদি বাচ্চা খেতে পারে, বাচ্চা খেতে চায়, তাহলে দেওয়া যাবে, কিন্তু কমপক্ষে 8 চামচ যেন দেওয়া হয়। এটা মূলত দেওয়া হয়েছে যে মানে ওই প্রতিবার যেটা লস হলো ওইটা প্রতিবারই যদি পূরণ করে ফেলা হয় তাইলে মানে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা ডেভেলপ করার সুযোগ কম থাকে। এই জন্য এই জন্য এইভাবে ওই প্রতিবার পাতলা পায়খানা করার পরে খাওয়ালেই ভালো। কিন্তু যদি পরে মানে পাতলা পায়খানা পরপর না খাওয়ায় 0.5 ঘন্টা পরে খাওয়ানো হয়, এটা তেমন যে বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে এরকম না, কিন্তু পানি শূন্যতা হইতে দেওয়া যাবে না।
এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে যে খাওয়ার স্যালাইনটা সঠিক নিয়মে তৈরি করতে হবে এবং ওই প্রতিবার পাতলা পায়খানার পরে ওই বললাম যেভাবে যে যত কেজি তত চামচ যদি দেওয়া হয় সেটা সবচেয়ে ভালো হয়। এবং আরেকটি বিষয় জানতে চাইবো যে শিশুদের ডায়রিয়ার সাথে কি অন্যান্য যে খাবার স্বাভাবিক খাবার সেগুলো কি কন্টিনিউ করা যাবে? এই ক্ষেত্রে আমরা ডায়রিয়ার সময় তো এমনিতেই সবার খাওয়ার রুচি কমে যায়, বাচ্চারা এমনিতেই খেতে চায় না। এই জন্য নিয়মটা হচ্ছে যে খাবারটা চলছিল আগের থেকে সেই খাবারটাকেই কন্টিনিউ করতে হবে এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে যে কমপক্ষে 6 বার, অর্থাৎ ঘন ঘন, অল্প বাচ্চা তো অল্প অল্প খাবে, এই জন্য মানে ফ্রিকোয়েন্সিটা বাড়াইতে হবে, অর্থাৎ ঘন ঘন খাবার দিতে হবে। দিনে কমপক্ষে 6 বার যেন তাকে খাবার দেওয়া হয় এবং পরিমাণ তো সে এমনিতেই কম খাবে, সুতরাং ঘন ঘন 6 বার ওই একই খাবার দিতে হবে। তবে যারা ওই বটল ফিডিং করে অর্থাৎ বিভিন্ন ফর্মুলা মিল্ক খায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফর্মুলা মিল্কটা অনেক সময় কমিয়ে দিতে বলি। আচ্ছা, আরেকটি বিষয় বলবেন যে ডায়রিয়া যাতে না হয়, বাড়াবে কিন্তু ফর্মুলা মিল্কটা কমাবে। জি, ডায়রিয়া যাতে না হয় বা এই ঘাতক ব্যাধি থেকে যেহেতু বাচ্চাদের প্রতিরোধ করা যায় সেজন্য আসলে কি করতে পারে বাবা মায়েরা? আসলে মূলত যেটা শুরু করতে হবে বাচ্চার জন্মের পরপরই, অর্থাৎ বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে। আমরা বলি যে 1 ঘন্টার ভিতরে যেন বাচ্চাকে অবশ্যই মায়ের বুকের দুধ খাওয়ানো হয় এবং কমপক্ষে 6 মাস এই শুধুমাত্র বাচ্চা বুকের দুধ খাবে। 6 মাস পরে বুকের দুধের পাশাপাশি পারিবারিক অন্যান্য খাবার দিতে হবে। তো এখানে এই কথাটা খুব ভালো করে খেয়াল করতে হবে, পারিবারিক খাবার কিন্তু কোনো কৌটাজাত বা বাজাতে কিনে আনা খাবার না। এবং আমাদের দেশে যে ডায়রিয়া গুলো হয় তার অধিকাংশ ক্ষেত্রেই বটল ফিডিং অর্থাৎ ফিডার ইউজ যারা করে তাদের ক্ষেত্রেই ডায়রিয়া বেশি হয়। তো ফিডার ইউজ করা যাবে না, এটা গেল একদম শুরুতে। এরপরে যেটা বাচ্চা যখন একটু বড় হবে তখন পানির ব্যাপারটা আসবে। 6 মাস পরে তো পানি দিতে হয়, বিশুদ্ধ পানি পান করাতে হবে অবশ্যই। খাবার যাতে পচা বা বাসি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে হলো নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করতে হবে, অর্থাৎ খাবারের আগে যিনি খাবার তৈরি করবেন, যিনি খাবার বাচ্চাকে খাওয়াবেন তিনি যেন ভালো করে হাত পরিষ্কার করেন। বাচ্চা যদি নিজে খায় তাহলে তার হাতটাও যেন ঠিকমতো পরিষ্কার করা হয়। এই বিষয়গুলো দিকে খেয়াল রাখতে হবে। যেটা করতে হবে সেটা হলো যে স্যানিটারি ল্যাট্রিন অর্থাৎ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে এই মাঝে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার কাছ থেকে প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শককে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমি ঢাকা থেকে বলছি, আমার নাম জুলহাস। আমার ছেলে 3 বছর 4 মাস, ঠিক আছে, কয়েকদিন ধরে তার ঠান্ডা, মানে 2 দিন ধরে যাবত মানে একটু বুকে শব্দ করতেছে আর কি। আমি 2টা খাওয়াচ্ছি সিরাপ, একটা হচ্ছে এই ফেনাডিন আর একটা হচ্ছে লেবু স্টার, কাশির জন্য আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমরা ফিরছি ডক্টর মুজিবুল হক আপনার কাছে। হ্যাঁ, উনি যে 2টা ওষুধ খাওয়াচ্ছেন এইগুলা এই সমস্যার জন্য খাওয়ানো যেতেই পারে, তবে তারপরেও যদি আওয়াজ না কমে, উনি যেটা বলছিলেন যে বাচ্চার গলায় আওয়াজ হয়, হ্যাঁ, কাশি আছে, শ্বাসকষ্ট আছে, যদি থাকে তাইলে ওনাকে কিন্তু একজন নিকটস্থ যেখানে সব মানে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কারণ এই ক্ষেত্রে এই বাচ্চার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা আছে এবং যদি নিউমোনিয়া হয় সেক্ষেত্রে কিন্তু ডাক্তার দেখে ঠিক করবেন যে উনি কোন অ্যান্টিবায়োটিক দিবেন কিনা। সুতরাং এইটা ওই বাকি যেটা উনি যেটা দিচ্ছিলেন, হ্যাঁ, যে ওই উনি সম্ভবত ফেনাডিন বলছিলেন, ফেনাডিন খাওয়াচ্ছিলেন, হ্যাঁ, ওইটা খাওয়ানো এবং লিভোস্টার যদি সঠিক মাত্রায় হয় তাহলে এটা ঠিক আছে। এই 2টা চলুক, আর তারপরে যদি উন্নতি না হয় তাহলে ওনাকে কিন্তু একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ এর বাকি সমস্যাটা মানে এইভাবে মানে না দেখে বলে দেওয়া যাবে। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে। একটা জিনিস আপনার কাছে একটু জানতে চাইবো যে ডায়রিয়ার কারণে যে ডিহাইড্রেশন হয় সেটি যখন সিভিয়ার পর্যায়ে পৌঁছায় তখন আসলে বাচ্চাদের কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে বাচ্চারা? মূলত যেটা হয় সেটা তো সিভিয়ার ডিহাইড্রেশন থেকেই তো ডায়রিয়াতে যে বাচ্চারা মারা যায় এটার মূল কারণই হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশন, অর্থাৎ সিভিয়ার ডিহাইড্রেশন যদি কারেকশন করা না হয় ডিহাইড্রেশনের কারণেই মানে শক হয়ে বাচ্চা মারা যেতে পারে। এর বাইরে ডিহাইড্রেশনের সাথে সাথে তো ওই যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেটা আপনি আগেই বলেছেন সেটা হতে পারে, হাইপোক্যালেমিয়া হতে পারে, হাইপোনেট্রিমিয়া হতে পারে। এই জন্য সিভিয়ার ডিহাইড্রেশন ডেভেলপ করতে দেওয়া যাবে না, যদি ডেভেলপ করে যায় সাথে সাথে কারেকশন করতে হবে এবং এই ক্ষেত্রে ইমিডিয়েটলি নিকটস্থ হাসপাতালে ভর্তি হতে হবে এবং প্রয়োজনীয় স্যালাইন দিতে হবে। সেই ক্ষেত্রে আইভি স্যালাইন, খাওয়ার স্যালাইন না, আইভি স্যালাইন দিতে হয়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর মুজিবুল হক, আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন। দর্শক, আর এই ছিল ডক্টর জন কলে আজকের আয়োজনে। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।